ম্যাম In yes, হ্যালো Aminul Islam দিয়েছে attendance. জি জি In আচ্ছা last ম্যাম class, থ্যাংক ইউ in next class we have our first class test, which is it will be about three chapter. Chapter 1, chapter 3 and 4 এটা হচ্ছে connected, and then chapter 7 which is about right. Right এর মধ্যে আমরা অলরেডি ফুল রাইট এর পোর্শনটা শেষ করে আসছি। রাইট মানে আমাদের অধিকার সম্পর্কে অ্যাজ এ আমরা জানি যে আমরা হচ্ছে কি সিটিজেন, আমরা কিছু রাইট এক্সপেক্ট করে থাকি। সো সেটা সম্পর্কে আমরা অলরেডি স্টাডি করেছি, ওটার উপরে আমাদের হচ্ছে হবে। আমি একটু জানতে চাচ্ছি, আমি কি রাইটের স্লাইডটা শেয়ার করেছি গুগল ক্লাসরুমে আপনাদের শেয়ার ম্যাম স্লাইডটা শেয়ার করে নাই। স্লাইড শেয়ার করে, আচ্ছা আমি আজকে স্লাইডটা শেয়ার করে দিব। তো ক্লাস টেস্টটা হবে হচ্ছে গুগল ফর্মে। আমি হচ্ছে আপনাদের সাথে গুগল ফর্ম আগে থেকে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনার প্রি শিডিউল একটা এক্সাম দিয়ে রাখি। সো প্রি শিডিউল ওয়াইজ ওটা হচ্ছে আপলোড হয়ে যাবে, আপনারা এক্সাম দিতে থাকবেন। এন্ড হচ্ছে গিয়ে আমাদের ওখানে যেটা হবে যে ফর্ম গুগল ফর্মে নিলে টাইম লিমিটের বলে একটা অপশন থাকে, আমার সেটা অলরেডি অন করা। সো আমি টাইম লিমিটেড দিয়ে কিন্তু টাইমটাকে হচ্ছে লিমিটেড ওয়েতে নিয়ে যাব, অর্থাৎ আমি কিন্তু লং টাইমের জন্য এক্সামটা দিব না। সো যে আমার কাছে যতটুকু সময় মনে হবে যে এটা আপনার জন্য পারফেক্ট, সেখান থেকে কিন্তু এই টাইম লিমিটার অন করে রাখা মিন্স হচ্ছে এরপর আপনি আর কোনো রেসপন্স আমাকে দিতে পারবেন না। সো এটা হচ্ছে বিষয়। আজকে আমরা নতুন সম্পূর্ণ নতুন টপিকে চলে যাবো, যেটার জন্য আসলে যে টপিকটার জন্য আমি ওয়েট করছিলাম, which is forms of government, which will cover chapter 13। তার আগে একটু নেক্সট মানে এক্সাম নিয়ে আরেকটু বলে নিই। এক্সামে হচ্ছে আমাদের সবগুলো পোর্শনই থাকবে। আমি তো জানি পলিটিক্যাল সায়েন্স ওই 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 পোর্শন মানে চ্যাপ্টার 1 আসবে। চ্যাপ্টার 3 and 4 এ আমরা স্টেট এন্ড অরিজিন অফ স্টেট পড়েছি, ওটা আসবে। এন্ড চ্যাপ্টার 7 থেকে আমরা রাইটস পড়েছি, রাইটস এর মধ্যে সবকিছুই থাকবে শুধুমাত্র কনসেপ্ট অফ সিটিজেনশিপ এটুকু ছাড়া। আমি আজকে সিটিজেনশিপটা নিয়ে লাইট একটু আলোচনা করব। সিটিজেনশিপ নিয়ে ওইভাবে আলোচনা করি না। জাস্ট হচ্ছে কি সিটিজেনশিপটা আমরা কিভাবে পাই সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য এটাতে আসা। সো সিটিজেনশিপ মিন্স দ্য ফুল মেম্বারশিপ অফ এ স্টেট। আপনি একটা স্টেটের যখন সদস্যপদ আসলে অর্জন করবেন, that situation is called citizenship. And when a person have the citizenship, it means he has the right he has the full right to get all privilege from that state, and towards the state he has some duties too. সো সিটিজেনশিপ মানে যে খুব ইজি একটা কনসেপ্ট আমি তা বলবো না। আমি এখানে বলবো যে আমি যখন ফুল মেম্বারশিপ পাচ্ছি, which means I will get the rights, আমি কিন্তু সবগুলো রাইট আমাকে দেওয়ার জন্য গভর্নমেন্ট বাধ্য হয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু কিছু প্রিভিলেজও পেয়ে থাকবো গভর্নমেন্টের কাছ থেকে। সে ফর এক্সাম্পল, আমি যদি এখন দেশের বাইরে যাই, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, সো আমি যদি দেশের বাইরে যেয়ে কোথাও যে কোনো অসুবিধায় পড়ি, আমি আনস্টেবল সিচুয়েশনে পড়ি, আমি সেই দেশে বাংলাদেশের যে দূতাবাস আছে, এম্বাসি আছে, আমি সেই এম্বাসিতে যে আমি কিন্তু আমি এটাকে কি বলা যায় যে আমি সাহায্য চেতে পারি, আমি আই ক্যান সিক ফর দ্য হেল্প, এন্ড এটা দিতে বাধ্য। তো দেখবেন যে অনেক সময় সৌদি আরবিয়াতে বা আমরা মিডল ইস্টে দেখি বা মালয়েশিয়াতে দেখি যে প্রবাসীরা দূতাবাস মানে এম্বাসিতে যে অবস্থান করছে বা এম্বাসির সামনে যে হেল্প চাচ্ছে, এটাই কারণে যে আমি যেহেতু বাংলাদেশের সিটিজেন, whoever I am, where I from or what's my educational qualification, I have the full rights to get all protection from the state. সো সিটিজেনশিপটা হচ্ছে এটাই। এখন আসি সিটিজেনশিপটা পাওয়ার ওয়েটা কি, এটাই হচ্ছে আমার আজকে মেইন ফোকাসিং পয়েন্ট। দেয়ার আর টু ওয়ে টু গেট সিটিজেনশিপ। বিভিন্ন দেশ বিভিন্ন রকম পলিসি ফলো করে। ওয়ান ইজ বার্থ প্লেস পলিসি, অ্যানাদার ওয়ান ইজ বাই বার্থ পলিসি। সো দুটো পলিসি থাকে যেটা থেকে আমরা সিটিজেনশিপটা পাচ্ছি। বার্থ প্লেস পলিসি বলছে জন্মস্থান নীতি, আর একটা হচ্ছে যেটাকে বলছে যে বাই বার্থ, যেটাকে বলছে যে জন্মনীতি। এটা হচ্ছে এরকম যে আমার বাবা মা যেই দেশের সিটিজেন হবে, আমিও সেই দেশের সিটিজেন হব। কনসেপ্টটা অনেকটা এরকম। প্রেজেন্টে আমার বাবা মা যেই দেশের সিটিজেন হবে, আমি সেই দেশের সিটিজেন হব। এটা হচ্ছে মানে আমার প্যারেন্ট যেই দেশের সিটিজেন হবে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এন্ড বাই বার্থ এটা, আর বার্থ প্লেস নীতি হচ্ছে কি যে আমি যেই প্লেসে জন্মগ্রহণ করেছি সেই দেশের সিটিজেন হব। সে ফর এক্সাম্পল বাংলাদেশে যদি আসি, বাংলাদেশে হচ্ছে বাই বার্থ পলিসিতে যায়। সো আমার প্যারেন্ট যেই দেশের নাগরিক হবে, আমি সেই দেশের নাগরিক হব। এখানে কোশ্চেন এসে যেতে পারে, মানে প্যারেন্ট তো দুই দেশের নাগরিক হতে পারে, বা মানে বাংলাদেশি আমার প্যারেন্ট দুইজন বাংলাদেশি নাও হতে পারে।
সো এই ক্ষেত্রে বাংলাদেশ কনসিডার করে বাবার সিটিজেনশিপটা, এটাও বলে দিলাম, বাবার সিটিজেনশিপ যে কান্ট্রি, সেই কান্ট্রির সিটিজেন আমি হব, এটা কিন্তু বিষয়টা এরকম দাঁড়ায়। এবং যদি আমি ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে যাই, তারা কিন্তু বার্থ প্লেস পলিসিতে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার জন্ম যেইখানে হয়েছে, আমি যদি ইউএস এর আকাশ সীমাতেও জন্মগ্রহণ করি, মানে লাইক আমি বাই প্লেনে হয়ে গেলাম, সো বাই ইয়ারেও যদি আমি কোনো কারণে জন্মগ্রহণ করি, আমি ওই দেশের সিটিজেন হব। যেমন আমার একটা কলিগ ছিল, আমি আগে একটা স্কুলে জব করতাম, তখন জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমার এক কলিগ ছিল, উনি হচ্ছেন মরিশান, মরিশাসের সিটিজেন, এন্ড উনার হাজবেন্ড হচ্ছে বাঙালি। তো উনার বাচ্চা কিন্তু বাংলাদেশি, উনার বাচ্চা কিন্তু মরিশান না, এবং উনি কিন্তু মরিশানি, উনার পাসপোর্ট কিন্তু বাংলাদেশের পাসপোর্ট না, রেড পাসপোর্ট উনাদের দেশের পাসপোর্টের কালারটা ছিল, আমি দেখেছি। সো উনি ওনার বাচ্চাটা ওই ওই কারণে যে বাংলাদেশি, কিন্তু কজ ওই যে বলছি জন্মনীতি আমরা ফলো করি, তো সেই ক্ষেত্রে প্যারেন্টের যে আমার সিটিজেনশিপ হবে, যে কান্ট্রি সে সিটিজেন হবে, স্পেশালি মাই ড্যাড, আমি সেই দেশের সিটিজেন হব। এন্ড আরেকটা কলিগ ছিল, উনারটা আমার খুব ইন্টারেস্টিং। উনি ইউএসএ তে গিয়েছিল এমএসসি করতে। তো ইউএসএ তে যে এমএসসি করতে গেল, তখন কি ট্রাম্প ক্ষমতা, হ্যাঁ তখন ট্রাম্প ক্ষমতায় চলে আসছে। ইউএসএ তে গেল এমএসসি করতে, উনার ছেলেটা ওখানে হয়। তো উনি বাই ইমার্জেন্সি উনাকে বাংলাদেশে আসা দরকার হয়েছিল। তখন উনি বলে কি, আমি তখন কি চিন্তা করি, তখন ট্রাম্প এই যে মানে মাইগ্রেন্টদের প্রতি খুব না, উনি তো মাইগ্রেন্ট, উনি ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্টদের প্রতি খুব বেশি বিদ্বেষ ছিল। তখন ওনার এমন হয়েছিল যে মানে উনি খুব চিন্তায় পড়ে গেছে যে তার ছেলের তো আমেরিকান পাসপোর্ট, বাট ওনার তো বাংলাদেশি পাসপোর্ট, এর মনে হয়ে যেতে পারে উনি নেক্সট টাইম যখন ইউএসএ যাচ্ছে, ওনার ছেলেকে নিয়ে নিবে, বুঝছেন, ওনাকে ঢুকতে দিবে না। তো এরকমও হয়েছে। এখন এটা হয়েছে বিকজ তার ছেলে বাই বার্থ ইউএস এর সিটিজেন আছে, ইউএস এর পলিসি ওটাই যে এখানে যে এই ল্যান্ডের মধ্যে যার জন্ম হবে সেই ইউএস এর সিটিজেন। এখন ধরেন আমার 14 পুরুষ ইউএস এর সিটিজেন, আমার জন্মটা হলো অস্ট্রেলিয়াতে, হুইচ মিনস আমি ইউএস এর সিটিজেন হতে পারবো না ওদের পলিসি ওয়াইজ। আমার হওয়ার জন্য মানে আমি যদি ইউএস এর সিটিজেন হতে চাই, আমার ওই দেশেই জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা, আর একটা সিটিজেনশিপ কনসেপ্টে আর একটা বিষয় আছে, at a time you can be a citizen of two countries। কোনোভাবে এটা পসিবল না। আমরা অনেক সময় দেখি সম্মানজনক সিটিজেনশিপটা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে কিন্তু একটা সিটিজেনশিপ একটা দেশের লিভ করতে হবে। সে ফর এক্সাম্পল আমি কিছুদিন আগে অক্ষয় কুমারের একটা ইয়া পড়ছিলাম, ওখানে দেখলাম যে অক্ষয় কুমার ইন্ডিয়ান নয়, ভারতীয় নন, এরকম হচ্ছে কি যে নিউজ বের হয় না। তো ওনাকে যেটা হয়েছে যে কানাডা থেকে ওনাকে সম্মানসূচক হচ্ছে কি সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, সো হুইচ মিনস ওনাকে যখন ওই যে কানাডার সিটিজেনশিপ একসেপ্ট করতে হলে ওনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু লিভ করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। সো আমিও যদি সাপোজ আমি পলিটিক্যাল অ্যাসাইলাম নিলাম, সাপোজ ধরলাম যে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম নিলাম, নিয়ে আমি চলে গেলাম ইউএসএ, সো ইট ডাজন্ট মিন যে আমি তখন বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করতে পারবো। যদি ইউএসএ আমাকে সিটিজেনশিপ দেয়, ইন দ্যাট কেসেস আমি কিন্তু বাংলাদেশের সিটিজেনশিপটাকে আমাকে লিভ করতে হবে। রুলসটা হচ্ছে এরকম। আমি কি বোঝাতে পারছি বিষয়টাকে, সিটিজেনশিপের বিষয়টা? সো জি এই কারণে আমরা কিন্তু সবাই ম্যাম। বাংলাদেশি, আমরা বলছি হ্যাঁ, আমরা সবাই বলছি আমরা বাংলাদেশি বিকজ আমাদের প্যারেন্ট বাংলাদেশি। এবং যদি আপনার এইখানে ওই যে বললাম যে যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমার বাবা কিন্তু বাংলাদেশি, বা আমার বাবা বাংলাদেশি, এই কারণে আমরা আসলে বাংলাদেশি। আচ্ছা, আর একটা বিষয়, অনেকের ক্ষেত্রে বলবেন যে না ম্যাডাম আমার বাবা বাংলাদেশি না, আমার বাবা পাকিস্তানি, হ্যাঁ। তো আমি বাংলাদেশি হয়ে গেছি। এখন বাংলাদেশে তো সিস্টেমের আসলে ঝামেলা আছে, তো ওর পরেও আমি বলবো যে বাংলাদেশে রুলসটা ফলো করে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা এটাতে যাচ্ছি। আচ্ছা, আমি না নোটিস করি না, আমার রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা আচ্ছা ম্যাম, জি ম্যাম, জি হচ্ছে বলেন। রেকর্ডিং। ইয়েস ম্যাম, জি রেকর্ড জি জি বলেন। জি আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল যে অবশ্যই। বাংলাদেশ ফলো করে যে হচ্ছে মানে ফাদারের যে ন্যাশনালিটিটা এইটা হচ্ছে মনে হ্যাঁ, করেন না হচ্ছে মানে কনসিডার করে যে ফাদারটা ও আসলে এই ফাদারটা না ন্যাশনালিটি, না না তাই তো? ফাদার না, ফাদার না, একটু ভুল হচ্ছে। ফাদার না, প্যারেন্টই বলে। এখন যদি এক্সট্রিম কেস হয়েছে যে দুইজন দুই দেশের নাগরিক। যেটাই হোক, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম, বলেন। তো তো ম্যাম এখন আর ইউএস এর সিস্টেমটা হচ্ছে কি যে ওই দেশে জন্ম মানে মানে জন্মটা এখানে হইতে হবে, দেন হচ্ছে সিটিজেন হবে, তাই তো? হুম হুম হুম। ইউএস এরটা কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, ইউএস এর সিস্টেম এটা। ইউএসএ কেন, তো ম্যাম ইউরোপিয়ান যদি এখন ইউনিয়নে লাইক অনেক ফর কান্ট্রি আছে। মানে আমেরিকান কেউ এসে যদি বাচ্চা আচ্ছা এখন আচ্ছা এখন ওই একজন যদি আমেরিকান এসে এখানে যদি মানে কি করে মানে কি বলে এটারে, এখানে যদি ওনার বাচ্চা হয়, then বাংলাদেশি বাংলাদেশে নিয়ম অনুযায়ী
উনি হচ্ছে আমেরিকান, আর আমেরিকার সিস্টেম অনুযায়ী হ্যাঁ মানে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী প্যারেন্টের ন্যাশনালিটিটা পাবে না, আর হুম হুম আমেরিকার হুম সিস্টেম অনুযায়ী তো আমেরিকান না, তখন ও কি করবে? আচ্ছা ম্যাম এই মানে ক্ষেত্রে হ্যাঁ আমি ওনার কথা ম্যাম বুঝতে বাবা পেরেছি। বাংলাদেশি ম্যাম। ম্যাম বাবা বাংলাদেশি কিন্তু সন্তান জন্ম হয়েছে ইউএসএ তে। হ্যাঁ আরে ভাই আপনি এক্ষেত্রে ওখান আবারে থেকে ভাই এটা আচ্ছা আমি আমি দুটো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আমি দুটো কোশ্চেনই বুঝেছি তো, দুটো কোশ্চেনই বুঝেছি, দুটোরই অ্যান্সার দিচ্ছি। আমেরিকান একজন হাবিবের প্রশ্ন ছিল যে আমেরিকান একজন, উনি কোনো কারণে ধরেন বাংলাদেশে কাজে নিয়োজিত আছেন, এখানেই তার বাচ্চাটা হলো। সো বাংলাদেশের পলিসি ওয়াইজ সে হচ্ছে আমেরিকান সিটিজেন, বিকজ আমরা তো জন্ম বাই বার্থ মানে আমার প্যারেন্ট যেটা হবে আমি সেটা মানে জন্মগত ভাবে আমি পাবো। আর ইউএস এর পলিসি ওয়াইজ হচ্ছে যেই দেশে বলে না, ইউএসএ বলছে আমার সিটিজেন হতে হলে আমার দেশে হইতে হবে, ঠিক কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ এই ধরনের প্রবলেম হয়। ফার্স্ট অফ অল ওদের তো এত মাথা খারাপ হয় না, বাচ্চা হবে ও কখনো বাংলাদেশে থাকবে, তারপরে আমি এক্সট্রিম কেসে ধরলাম। আর ম্যাটারনিটি লিভ বলে একটা বিষয় আছে, কখনোই একটা প্রেগনেন্ট উমেন সে একদম লাস্ট স্টেজ পর্যন্ত আসলে কাজ করে না, ম্যাটারনিটি লিভ বলে একটা, তারপর আমি ধরলাম যে কোনো একটা এক্সট্রিম কেসে যে বাংলাদেশে স্টে করছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় ইয়া করার সুযোগ থাকে, অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে, এরকম হতে পারে, এটা অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে, একটু প্রসেসটা একটু ডিফিকাল্ট হয়। ইউএস এর ক্ষেত্রে যেটা হয় তখন ওই আপনার ফুল মানে আমি যারা প্যারেন্ট হবে তার ফুল ইয়াটা ক্রস চেক করে, স্পেশালি যে কোন পারপাসে আসলে সে ওইখানে স্টে করছিল। এই প্রবলেমটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না, ইউএস এর ওদের যেটা হয় ওরা ভ্যাকেশনে যায় না, প্রচুর ভ্যাকেশনে যায়, কিন্তু ওরা ওরা দেখা যায় যে 6 মাস কাজ করে 6 মাস কিন্তু ঘুরে। এই কারণে ওদের এই প্রবলেমটা অনেক ক্ষেত্রেই হয়, স্পেশালি এটা ওইভাবে নিয়েন না, ওরা তো আসলে ম্যারেজটাকে মানে ম্যারেজ যে একটা ইনস্টিটিউট এটাকে ওরা খুব কম বিলিভ করে, ম্যারেজ ইনস্টিটিউট হিসেবে খুব কম বিলিভ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা মানে লিভ ইন করে বা ওদের প্রচুর মানে পার্টনার তারা চেঞ্জ করে। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইক আমেরিকান গার্ল সে হচ্ছে স্প্যানিশ কারোর সাথে তার লিভ ইন ছিল বা স্পেনে ঘুরতে গিয়েছে বা ওই বেলজে ঘুরতে গিয়েছে, ওখান থেকে তার কোনো পছন্দের কেউ হয়েছে, সেখান থেকে সে গট প্রেগনেন্ট। সো এখন তার বেবিটা যখন সে ইউএসএ তে, সে তো মানে কি বুঝাবো মানে মিক্সড হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তার সিটিজেনশিপটা কেমন, এগুলা নিয়ে প্রচুর কথা হয়েছে যে বাই বার্থ যেটা মানে বাই বার্থে যাবে কিনা, তাহলে তো সে ইয়াতে স্প্যানিশ হয়ে যাবে। এই ধরনের অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে তখন ক্রস চেক করা হয় যে আদৌ মানে সে কি বলা যায় যে তার প্যারেন্ট কোথাকার, সে কোন পারপাসে গিয়েছিল, এগুলো অনেক কিছু ক্রস চেক করে সিটিজেনশিপটা পাওয়া যেত, সিটিজেনশিপ বিহীন কোনো নাগরিক থাকতে পারে না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে আমি যতটুকু বুঝলাম যে বাবা আমেরিকান মা বাংলাদেশি, এটা প্রশ্ন ছিল স্যার? প্রশ্ন দুজনেই বাবাই ধরেন আমেরিকান, না না, সেকেন্ড আর একটা প্রশ্ন এসেছিল আমার এটাই কাছে, হোক বাংলাদেশ হোক আর যেটা হোক মানে ম্যাম সেকেন্ড আর ওটা ছিল বাবা বাংলাদেশি কিন্তু সন্তান স্যার আমার কি জন্ম নেটওয়ার্কের হয়েছে ইউএসএ প্রবলেম তে। কিনা আমি বুঝতে পারছি না, আরেকবার যদি বলেন। বাবা বাংলাদেশি বাচ্চা কি? যে বাবা বাংলাদেশি বাচ্চা জন্ম ইউএসএ তে। ওই আচ্ছা, সময় হ্যাঁ এরকম তারা এরকম ইউএসএ হ্যাঁ তে এটা ছিল তো কিন্তু অনেক ওই হয়। বাচ্চাটা আচ্ছা তখন ইউএসএ বাংলাদেশের তে এটা জন্ম খুব হয়েছে। প্রচুর আছে, আমার নিজের স্টুডেন্টই আছে, আমার নিজের স্টুডেন্ট আছে, ও ইউএস এর পাসপোর্ট হোল্ডার, ওর সাথে আমার রেগুলার বেসিসে কমিউনিকেট হয়, ও খুব খুশি খুশি মনে আমেরিকা যায় আসে, মানে এরকম হচ্ছে ব্যাপার, বিকজ ও যখন হয়েছে জি ও ম্যাম ইউএসএ এটাই ছিল। বলতেছি, সে কি ম্যাম না ও বাংলাদেশি না, বাংলাদেশের সিটিজেন হবে? না ও বাংলাদেশের সিটিজেন না। ও যেটা করেছে, এই যে এখানে একটু আসলে বলতে চাচ্ছিলাম না ওপেন প্ল্যাটফর্মে, ও ডুয়াল সিটিজেনশিপ না, ও দুইটা পাসপোর্ট নিয়ে রাখছে। এবার বুঝতে পারছেন, আর বাংলাদেশের পাসপোর্ট আছে, যে বাংলাদেশে তো সবকিছু সিস্টেম করা যায়, বাংলাদেশে সে সিস্টেম করে পাসপোর্ট নিয়ে রাখছে, কিন্তু আসলে ওর ইউএস এর পাসপোর্ট আছে, ও ইউএস এর সিটিজেন। জি বুঝছেন, এটা ম্যাম হওয়া সম্ভব না, এটা মানে ম্যাম এট এ এটা টাইম কি হয় যে দুইটা দেশের সিটিজেন একসাথে হওয়া যাবে? না, দুটো দেশের সিটিজেন একসাথে হওয়া যাবে না। ও যেটা করতেছে মানে এরকম বাংলাদেশে অনেকেই করে, এটা শুধু ও না, আমার অনেকগুলো স্টুডেন্ট ছিল ইংলিশ মিডিয়ামে গেলে, এগুলো প্রচুর পাওয়া যায়, ম্যাম এরা ম্যাক্সিমাম হচ্ছে ইউএস এর পাসপোর্ট হোল্ড করে।
কিন্তু এদের বাংলাদেশি পাসপোর্ট আছে। ধরেন বাংলাদেশে এখন আমি থাকছি, আমি তো ইউএসএ তে থাকছি না, আমি বাংলাদেশে থাকছি। সাপোজ আমার এখন হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স লাগবে, বুঝছেন? ট্রেড লাইসেন্স লাগলে যদি আমি না প্রমাণ করতে পারি আমি বাংলাদেশি, আমার এনআইডি আছে বা আমার বাংলাদেশের পাসপোর্ট আছে, ভয়ঙ্কর ঝামেলা আছে, পারবো না। মানে তখন জি ম্যাম। ইনভেস্টর হিসেবে আমাকে এখানে ট্রেড মানে এগুলো ঝামেলা সিম্পল। তখন এই জন্য এইসব হ্যাসেল কমানোর জন্য বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রাখে। হ্যাঁ, আপনি বলছেন যে ম্যাডাম আমি যখন ম্যাম আমি যখন ট্রাভেল করব, ডুয়াল সিটিজেনশিপ নেওয়া যায় তো লাইক আমি এখন যখন ট্রাভেল করব, যদি আমার ইউএস, আমি হাবিব কথা শুনতে পাচ্ছি না, আচ্ছা আবার ভাই যদি ম্যামকে বলতে দিই। একটু বলেন, আবার বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। আসলে ডুয়াল সিটিজেনশিপ রাখা যায় তো, যেমন হচ্ছে শার্লিজ থিরনের আছে, তারপর ইলন মাস্কেরও আছে। আচ্ছা, আমি এত তো ডিটেল জানি না, আমি আমার যতটুকু জানি আমি ততটুকু বলেছি। আচ্ছা, আর ডুয়াল সিটিজেনশিপের ক্ষেত্রে আমি এটাকে বলছিলাম যে ডুয়াল সিটিজেনশিপের ক্ষেত্রে একই সাথে আপনি দুইটা কান্ট্রি সিটিজেনশিপ ক্লেম করতে পারবেন না। যেমন আমি একদম বাস্তব উদাহরণ দিলাম, আপনি আপনার আশেপাশে খুঁজলেই অনেকের ক্ষেত্রে এটা পাবেন যে আপনার হচ্ছে গিয়ে ওনার সিটিজেনশিপটা বাংলাদেশে, মানে সে ইউএস এর বাই বার্থ, যে বললাম ইউএস এর সিটিজেনশিপ পেয়ে গেছে, বাংলাদেশে স্টে করছে বলে সিস্টেম করে বাংলাদেশের পাসপোর্টও বের করে নিয়েছে। সে ফর এক্সাম্পল যদি আমার এরকম হতো, আমি ইউএস এর পাসপোর্ট ইউজ করে দেশের বাইরে যেতাম, ইউনো। কারণ হচ্ছে গিয়ে ইউএস এর পাসপোর্টে ম্যাক্সিমাম দেশে হচ্ছে ভিসা ফ্রি এন্ট্রি দেয়। জি বাট ম্যাম। আমি ম্যাম এটা তো মনে হয় না লিগেল যে মানে দুইটাই একসাথে রাখা, দুই হ্যাঁ, দেশের সিটিজেনশিপ। ইললিগেল। এখন সিস্টেমটা আমি যেটা জানি, আমি ইউএসএ থেকে বাংলাদেশে আসছি, তখন আমার ইমিগ্রেশনে সিল পড়ছে, হ্যাঁ আমি বাংলাদেশে আছি 2-3 বছর, ইউএসএ তো এটা তো সমস্যা নেই, ইউএসএ খালি দেখবে যে আমি ক্রাইম করলাম কিনা, আমি ক্রাইম টাইম তো কিছু করি নাই। এখন আমি বাংলাদেশ থেকে মন চাইছে আমি এখন থাইল্যান্ড যাব, থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য আমার 10 দিন থাই এম্বাসির পিছে দৌড়াইতে হবে বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, আমার ইউএস এর পাসপোর্ট থাকলে কিচ্ছু করতে হবে না, আমি একটা টিকিট কেটে থাইল্যান্ড চলে যাব, যাই যখন দেখবি ইউএস এর পাসপোর্ট সুন্দর মতো ইনস্ট্যান্ট আমাকে ভিসা, যে আমাদের সিঙ্গেল কান্ট্রিতে যে সুবিধা ওটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাংশন করে দেবে। তা আমি নিলাম, আমি ওটাই বলছি যে ওরা যেটা করে, যারা সাধারণত, ম্যাম, তা- জি বলেন। তার মানে কি ম্যাম যে দুইটা দেশের সিটিজেনশিপ একসাথে হোল্ড করা যায়? ইললিগেলি, ওই যে মানে যে এটা একজন দুইটা দেশের একজন সিটিজেনশিপ একসাথে হোল্ড করা যায়? মানে লিগেলি যায় না। এখন যদি মানে আপনাকে ওই যে বললাম যে সম্মান সূচক একটা তাকে সিটিজেনশিপ দিল, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটার ইয়া থাকে, মানে কি বলা যায় যে সেক্ষেত্রে কিছুটা হচ্ছে গিয়ে শিথিলতা থাকে। এছাড়া হচ্ছে গিয়ে আপনি যদি লুকিয়ে সিটিজেনশিপটা ধরে রাখতে পারেন, যেমন ইউএসএটাও ধরে রাখলাম, আমি বাংলাদেশটাও ধরে রাখলাম, এরকম ক্ষেত্রে আমরা হয়তো রাখতে পারি। তবে আহ আমি ইউকের ক্ষেত্রে যেটা জানি, হ্যাঁ, লন্ডনই যারা বলে যে ইউকের ক্ষেত্রে যেটা জানি, ইউকে তে যদি ধরেন আপনি ইমিগ্রেন্ট হন জি। এবং দেন হচ্ছে গিয়ে যদি সিটিজেনশিপটা পেয়ে যান, তখন বাংলাদেশি পাসপোর্ট আপনাকে হ্যান্ড ওভার করতে হবে ওদের কাছে, বুঝছেন? ইউকে গভর্নমেন্টের কাছে আপনাকে বাংলাদেশি পাসপোর্ট হ্যান্ড ওভার করতে। আচ্ছা। এখন আসি বাংলাদেশে, এখানে কি সুবিধা আছে? বাংলাদেশের সুবিধাটা বলতেছি, আমি ইউকে তে আমার পাসপোর্ট হ্যান্ড ওভার করে দিলাম, হ্যাঁ আমি ইউকে সিটিজেন। ও বাংলাদেশে এসে বললো, আমি যেটা জিডি করলাম, করে বললাম আমার পাসপোর্ট ছিল, পাসপোর্টের নাম্বার হচ্ছে হ্যান ত্যান, হারাই ফেলছি, আমি নতুন পাসপোর্ট করবো। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। জি জি জি, তখন এইভাবে করে কিন্তু ম্যাম অনেকে ডুয়াল সিটিজেনশিপ পায়। হ্যাঁ বলেন, আর একটাই কোশ্চেন নিবো, আর ম্যাম কোনো কোশ্চেন নতুন না। পাসপোর্ট তোলা যায় আর কি তখন ম্যাম? হুম। ওকে ম্যাম, লাইক মনে করেন কেউ ইলিগাল ওয়েতে আমেরিকা বা আমেরিকায় গেল, ইলিগাল ওয়েতে, ওইখানে তার বেবি হয়ে গেল, তারপর ধরা পড়লো যে রাশিয়া ইলিগাল ওয়েতে গেছে, তো স্যার তাকে তো ডিপোর্ট করে দেওয়া হবে, বাট তার যে বেবি ওইখানে জন্ম হয়েছে তার ব্যাপারটা কি হবে, তার সিটিজেনটা কি হবে? এটা কি আপনি কিছুদিন আগে কি ট্রাম্প সরকারের খুব সমালোচনা হয়েছিল, এটা কি পেয়েছিলেন? যে ওই যে ম্যাম যারা আমি অবৈধ শুনেছি। ইমিগ্রেন্ট তাদের বাচ্চা রেখে বাবা মাকে পুশ ব্যাক করে দিচ্ছে, মানে বাচ্চা ওইখানে বড় সিটিজেন, নিউজ। বাট হ্যাঁ ওখানে রেখে প্যারেন্টস দিচ্ছে, বাচ্চাদের রাখার জন্য ওদের কেয়ার কি জানি, মানে চাইল্ড কেয়ার বা সামথিং এরকম কিছু আছে, এটাই করেছে ফস্টিং হাউস, এরকম ফস্টার হাউস কিছু ম্যাম। নেই। এই আমি এত জানি না, হ্যাঁ অন্য প্যারেন্টের কাছে দিয়ে দিয়েছে, ফস্টার প্যারেন্টের কাছে তো দিয়েছে, প্লাস হচ্ছে গিয়ে একটু গুগল করেন, এটা খুব বেশি দিন আগের ঘটনা না, খুব বেশি দিন আগের ঘটনা, এই কাজ করেছে।
যে ঠিক আছে বাচ্চা তো ইউএসএ সিটিজেন, বাবা মা এগুলো ম্যাক্সিমাম হয়েছে হচ্ছে আপনার আফ্রিকানদের ক্ষেত্রে, বাংলাদেশিও আছে, হ্যাঁ। তো এই ইমিগ্রেন্ট তারা তো ইলিগাল, মেক্সিকান অনেকে ইলিগাল ওয়েতে চলে গেছে, তাদের বাচ্চা রেখে বসে যাও তোমরা, তো আর তোমরা মেক্সিকোতে চলে যাও, তোমাদের বাচ্চা এই দেশে আমরা 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 ইয়া করবো, ওর সেটেলমেন্ট করবো, এরকম হয়েছিল। এর চেয়ে জার্মানির সিস্টেমটা অনেক ভালো। আমি জার্মানিটা জানি না, জার্মানিটা কি বলবেন? ম্যাম এটা হচ্ছে ম্যাম যদি ওই 18 বছর হওয়ার পরে ও চুজ করতে পারবে যে ও হচ্ছে মানে যে দেশে জন্মাইছে বা হচ্ছে বা জার্মানির সিটিজেনশিপ নিবে নাকি যে দেশে জন্মাইছে বা যেটা ওর কমফোর্টেবল, যেটা ওর ভালো লাগে, তো ওইটা মানে আচ্ছা। একটা চুজ থাকে ওর 18 বছর হওয়ার পর। মানে যদি ইমিগ্রেন্ট হয়, ইমিগ্রেন্ট বা হচ্ছে মানে যদি জার্মানির সিটিজেনের যদি বাচ্চা যদি অন্য দেশে হয়, এটা হচ্ছে তখন ওই ও চুজ করতে পারে বড় হওয়ার পর যে ও আমি আচ্ছা, মানে মানে লাইক বাংলাদেশি প্যারেন্ট হব হচ্ছে নাকি জার্মান, জার্মানি। প্যারেন্ট হচ্ছে জার্মান, ওনারা ধরেন বাচ্চা হয়ে আছে ইউএসএ তে, তো তখন এই বাচ্চা চুজ করতে পারবে যে ইউএসএ সিটিজেন হবে না জার্মানি সিটিজেন হবে, এরকম কিছু। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। জি আচ্ছা ম্যাম, আচ্ছা, আমি এটা জানতাম না, এটা আজকে শুধু জানলাম। জার্মানির ক্ষেত্রে। এটা শুধু জার্মানির ক্ষেত্রে? তাহলে না, আচ্ছা এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখন বাচ্চা বললো আমি ইউএসএ সিটিজেন হব, ইউএসএ বললো দিব না। না, ও তো হয়েছে আমেরিকাতে ম্যাম। ম্যাম তো অলরেডি ম্যাম ইউএসএ সিটিজেন হয়ে আছে। ওহো আচ্ছা, সরি সরি, একটু বুঝিনি। ও তো হচ্ছে গিয়ে ওই যে বার্থ প্লেস বাংলাদেশ ধরতে হবে ম্যাম, ম্যাম এখানে বাংলাদেশ জন্মসূত্রে ধরতে তো হবে। তো হয়ে হ্যাঁ হ্যাঁ, বার্থ প্লেসে তো ইউএসএ। জার্মানি চাইলে জার্মানির কাছে চাইলে জার্মানিও দিবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ম্যাম জার্মানিদের একটা হচ্ছে ওরা সহজে মানে ওদের সিটিজেনশিপ ছাড়ে না, মানে ওরা কেন ছাড়বে, ওদের মানে ওরা তো কোনো অংশে কম না। হ্যাঁ জার্মানি পাসপোর্ট তো অনেক স্ট্রং পাসপোর্ট, সুপিরিয়র। সবচাইতে স্ট্রং পাসপোর্ট হচ্ছে জার্মানির। হ্যাঁ। সো আমি কেন ছাড়বো, এটাই তো আমি নিজে, সেটাই। আমি আপনাকে একটা মজার কথা বলি, আমি যদিও জানি বাংলাদেশে পাসপোর্টের অনেক কিন্তু স্ট্রং না, বাট আই লাভ মাই পাসপোর্ট, আমি এটা নিয়ে প্রাউড ফিল করি, আমি যেখানেই যাই না ম্যাম কেন অনেক ম্যাম দেশ তো আস্তে আস্তে ভিসাও দিতে চায় আস্তে না। আস্তে স্ট্রং হচ্ছে ম্যাম। আমি আমার এই সবুজ পাসপোর্ট দেখাই আমি ঢুকতে পছন্দ করি, এবং আমি বিলিভ করি, সাপোজ ধরেন আমি এখন চিন্তা করি যে আমি যদি এখন ইউএসএ তে যেতে চাই, আমি কেন আমাকে রিজেক্ট করবে, সাপোজ আমি ট্যুরিস্ট ভিসাতে যেতে চাচ্ছি, হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে যেতে গেলে তো স্টুডেন্ট ভিসা ডিফারেন্ট, আমি যদি ইউএসএ তে ঘুরতে যেতে চাই, কেন আমাকে রিজেক্ট করবে, কেন আমি এইটা ফিল করি, কারণ আমাকে তো রিজেক্ট করার আমি কোনো কারণ দেখি না। বা আমি এখন যদি ইউরোপে যেতে চাই সেনজেন ভিসা, আমি তো মনে হয় সেনজেনের জন্য অ্যাপ্লাই করে আমি পেয়ে যাবো, বিকজ কেন মানে রিজেক্ট করার কারণটা কি, আমার কি ক্রিমিনাল অফেন্স আছে না, আমার ওখানে যে থেকে যাওয়ার পসিবিলিটি আছে, অবভিয়াসলি নাই, আমি এই ম্যাম দেশে কাজ সেনজেন ভিসা পাবেন ম্যাম, হ্যাঁ সেনজেন সেনজেন, আমি কারণ পাবো। আপনি তো অলরেডি অনেক জায়গায় ট্যুর দিছেন, তো এই জন্য আপনার সমস্যা হবে না। কিন্তু যারা হচ্ছে ম্যাম কিছুই করে নাই, বিষয়টা হচ্ছে যে মানে পাসপোর্ট বানাইলো, পাসপোর্ট বানায় ফার্স্টেই ভিসা লাগাইছে হচ্ছে আমেরিকা, তো এই ক্ষেত্রে ম্যাম মানে ট্যুরিস্ট ভিসা আর কি, এই ক্ষেত্রে ভিসা না পাওয়া হচ্ছে সেক্ষেত্রে একটু কঠিন। ঝামেলা করবে, ওটার থেকেও কারণ আরো একটা ট্যুর দেওয়ার জন্য হচ্ছে আগে বলে যে তুমি তোমার আশেপাশের দেশ ইন্ডিয়াতে ঘুরো নাই কেন, ভুটানে হুম গেল হুম না কেন, তুমি হুম ফট হুম, করে ইউএসএ তেই কেন আসলা, এইখানে আচ্ছা। ওদের সন্দেহটা থাকে, যার কারণে ম্যাম আর ভিসাটা দেন। আর একটা বিষয় হচ্ছে ম্যাম কি ওরা হয়তো আপনার মনে ইয়া করে যে দেখবে, সে থেকে ফাইন্যান্সিয়াল গেছে স্টেটমেন্ট এরকম দেখবে, আর কি। আপনার জি ম্যাম, ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবে, স্টেটমেন্টও দেখে। আপনার যদি আপনার নিজের ধরেন এই ক্ষেত্রে এটা যেটা হয়, ব্যাংক একবার, যেমন আমার একবার ভিসা রিজেক্ট হয়েছিল, পরে আমি তো রিজন বুঝে গেছি যে ভিসা রিজেক্ট হওয়ার কারণটা কি, আমি থাই ভিসা পাই প্রথমবার, তো থাই ভিসা যখন আমি পেলাম না, কেন পেলাম না, আমি দেখলাম যে আমার এক্স হাজবেন্ডের হচ্ছে আমার ইয়ার সাথে হচ্ছে আমার ওর ইয়া দেওয়া, এটাকে কি বলে, ওর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো, ব্যাংক স্টেটমেন্ট যেটা, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টে ওর দেওয়া, কিন্তু আমাকে যখন ফোন করেছে থাই এম্বাসি থেকে, আমি তো বলেছি আই এম আ ওয়ার্কিং ওম্যান, ইজ ইট, আমি ওয়ার্কিং ওম্যান, আমি কাজ করি, আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করছি, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার ব্যাংকেটা দেওয়া নাই, বুঝেন নাই, দেওয়া হচ্ছে অন্য একজনের, তখন তাদের, আমার যেটা মনে হচ্ছে তাদের কনফিউশন লেগেছে, সো এই কারণে প্রথমবার আমি পাইনি। সেকেন্ড টাইম আমি যখন অ্যাপ্লাই করলাম থাই ভিসার জন্য, আমি নিজে অ্যাপ্লাই করেছি, মানে নিজে অ্যাপ্লাই বলতে বুঝেছি নিজের কাগজপত্র সব দিয়েছি যে আমি কাজ করি, আমার এই যে এই ভিসা নিতে চাই, এই তখন কিন্তু আমি পেয়ে গেলাম। তো কাগজপত্র ঠিক থাকতে হয়, আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, যে লাইক আপনি বাংলাদেশি সিটিজেন, আপনি ওয়েল অফ ইন এ সেন্স যে আপনাকে কাজ করতে হবে তা না, আপনি মানে আপনি মানে ফ্যামিলি থেকেও আপনি ওয়েল অফ হতে পারেন, আপনি উত্তরাধিকার সূত্র ওয়েল অফ হতে পারেন, আপনি কোনোভাবে যদি এটা প্রুফ করতে পারেন আপনি ওয়েল অফ, ইউ হ্যাভ সার্টেন ইনকাম, এবং
আপনার কোনো রিজন নাই যে আপনি ইউকে বা ইউএসএ তে যে আননেসেসারি ইলিগাল হিসেবে থেকে যাবেন, তাহলে দেখা যাবে যে আসলে তখন আর ঝামেলা করে না ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো ওই জন্যই বললাম যে দেখা যাবে যে আমি যে কোনো জায়গায় এখন ভিসার জন্য অ্যাপ্লাই করলে সবুজ পাসপোর্ট নিয়ে যেতে পারবো। হয়তো যেটা হতে পারে, ইটস ট্রু, ওই আপনার সময় লাগবে বা হচ্ছে গিয়ে এক্সপেন্সিভ হবে, বাট ইট ডাজন্ট মিন যে পাবো না, পাওয়া সম্ভব। এটাই বলতে চাচ্ছি। ঠিক আছে, সো আমরা সিটিজেনশিপ নিয়ে অনেক কথা বললাম। কথা বলাটা আমি সবসময়, আপনারা কথা বলাটাকে আমি ওয়েলকাম করি, অন্যরা একটু বিরক্ত হয়েন না, মানে যারা কথা হয়তো বলে না, আমি ওয়েলকাম করব সবাই কথা বলবেন। বিকজ এই কোর্সটা হচ্ছে এমন, যত আমরা পারস্পরিক আলোচনা করব এটার মাধ্যমে আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। দেখেন সিটিজেনশিপ নিয়ে কিন্তু আমি খুব অল্প কিছু কথা বলেছি, কিন্তু এই যে আপনাদের কমেন্ট গুলো থেকেই কিন্তু আমাদের কাছে এখন এটা অনেকটাই ক্লিয়ার। আমি একটা জিনিস জানতাম না, এই যে জার্মানি রুলসটা আমি জানতাম না, আমি হয়তো জেনে গেলাম। তো এই যে এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়, সো এগুলোকে পজিটিভলি নেবেন এবং এখান থেকে হচ্ছে কি লার্নিংটা আনার চেষ্টা করবেন। ওকে, সো নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে আমাদের এর পরে যে টপিকটা, হুইচ ইজ অ্যাবাউট দ্য ফর্মস অফ গভর্নমেন্ট। এখন আমরা হচ্ছে গিয়ে, তাহলে দেখেন আমরা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি। আমরা রাষ্ট্র সম্পর্কে জেনেছি, নাগরিকদের সম্পর্কে জেনেছি, রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে আমাদের যে সম্পর্ক সেটা সম্পর্ক জেনেছি। ফাইনালি এখন আমরা আসলাম হচ্ছে গিয়ে যে এই যে যে রাষ্ট্রের আমি যে গভর্নমেন্টের কথা বলছি, গভর্নমেন্ট মানে রাষ্ট্র বুঝে গেলাম, তাহলে রাষ্ট্র চালাচ্ছে হচ্ছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটা আসলে কত ধরনের হতে পারে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখন জানবো, মানে কিভাবে কতভাবে আমি এটাকে ক্লাসিফাইড করছি আমি কিন্তু সেটা সম্পর্কে আহ জানবো। এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের কাজ। সো এখানে হচ্ছে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা এই, আচ্ছা এখন কি কি পড়বো সেটা সম্পর্কে জানি, এবং এটা আসলে এটা বেশ লং একটা চ্যাপ্টার হবে, চ্যাপ্টার 13 যদিও বলছি, কিন্তু এটার জন্য আমরা প্রচুর অনলাইন ম্যাটেরিয়ালস গুলো আমরা ইউজ করব, আমরা কিছু ভিডিওসও দেখবো। সো আমরা এই চ্যাপ্টারে আসলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে মজা হচ্ছে গিয়ে তারপরে আপনার কাছে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে লাইক ইন্ডিয়ার গভর্নমেন্ট সিস্টেম কেমন, বাংলাদেশে কেমন, ইউকে কেমন, ইউএস এর কেমন, জার্মানির কেমন, কেন লাইক ওই যে তাইওয়ান বা আমরা বলেছিলাম যে ম্যাকাও, এ আমরা বলেছিলাম হংকং, আমরা বলেছিলাম যে এরা হচ্ছে গিয়ে চায়নার আন্ডারে একটা হচ্ছে গিয়ে প্রভিন্স টাইপের, বাট দে অ্যাক্ট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল স্টেট। এই যে এই ধরনের যে মিক্স যে গভর্নমেন্ট সিস্টেম, হোয়াট এভার দ্য গভর্নমেন্ট সিস্টেম ইজ, ইউ উইল গেট টু নো অ্যাবাউট দোজ থিংস। এটাই হচ্ছে এই চ্যাপ্টার গুলোর পজিটিভ সাইড। So first of all, you will get to know about what is government. অলরেডি আমাদের আইডিয়া আছে, ইভেন দ্য অর্গানস অফ গভর্নমেন্ট সম্পর্কেও জানা আছে। দেন আমরা চলে যাব হচ্ছে কি ক্লাসিফিকেশন আসলে দুটো ফলো করবো। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, যেটা আমাদেরকে অ্যারিস্টটল দিয়েছিলেন। অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, ওনারা যেহেতু ওনারাই সেই ফিলোসফার যারা হচ্ছে গিয়ে নলেজ ক্রিয়েশনের জন্য একটা সময় কাজ করেছে, সো তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে আমরা আইডিয়াস গুলো পেয়েছি। সো সক্রেটিসের একটা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট আছে, যেটা থেকে আমরা বেসিক আইডিয়াটা পাই যে গভর্নমেন্ট আসলে কিভাবে রান হয় বা চলে, এটা সম্পর্কে আমরা এখান থেকে জানবো। দেন হচ্ছে গিয়ে আমরা, যদিও সক্রেটিস আমাদেরকে এত কিছু জানালো, তারপরেও ঝামেলা যেটা হয়ে গেল, সক্রেটিসের এই ক্লাসিফিকেশনের মধ্যে কিছুটা প্রবলেম আছে, তো সেই কারণে আমরা সেটা ক্রিটিসিজমও করব। ক্রিটিসিজম করার পরে আমরা যেটা চলে যাব যে এটা হচ্ছে গিয়ে ক্রিটিসিজমটা করব, করার পরে হচ্ছে গিয়ে আমি আসলে বইয়ে চলে যাব। এরপরে আমরা চলে যাব তাহলে, যেহেতু আমরা অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন আমরা অনেক প্রবলেম খুঁজে পেলাম, তার মানে হচ্ছে গিয়ে আমরা চাইলে তাহলে আমাদের উচিত মডার্ন কিছু ক্লাসিফিকেশনে যাওয়া। সেখান থেকে আমরা আসলে কিছু মডার্ন ক্লাসিফিকেশন দেখব, এবং সেখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে ইয়েস, আপনার হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সিস্টেমের একটা ভালো ফর্ম আছে, যেটা আমরা কি না বলছি যে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট। আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি আপনাদের বইয়ে দেখাচ্ছি, এই স্লাইডটাও শেয়ার করতে হবে আপনাদের সাথে আমার পিডিএফটা, সরি। সো এখান থেকে আবার আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট যেটা, সেটা সম্পর্কে সেখানে আইডিয়া নেব। আমি কিন্তু বই থেকে আসি, সো এই যে ট্র্যাডিশনাল ফর্ম যেটা, সেটাও বইই আছে, অ্যারিস্টটলের যে ট্র্যাডিশনাল ফর্মটা দেওয়া, এবং এটা একটা টেবিল আকারে দেওয়া আছে। এটা এই টেবিলটা আমরা পড়ি, তারপরে ক্রিটিসিজমটাতে চলে যাই, ক্রিটিসিজমটা শেষ হলে আমরা তারপরে হচ্ছে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্টে চলে যাব। সো এখানে আমরা দেখবো যে লিককের একটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন করা আছে, যেটাকে আমরা হচ্ছে গিয়ে
মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট হিসেবে ধরে নিচ্ছি এবং এটা বুঝাবো যে লিকক কিভাবে করছে এবং এই টেবিলটাকে আসলে আমরা ব্রডার ওয়েতে আমরা এটাকে এখন আসলে ইউজ করছি, মানে ফর্মস অফ গভর্নমেন্ট বোঝার জন্য এটাকে আমরা ইউজ করছি। এটার ক্রিটিসিজমে আর যাবো না, কারণ যেহেতু আমরা এটা ইউজ করেছি, এটা ক্রিটিসিজম যদিও বইয়ে আছে অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আমরা আসলে এটাকে ক্লাসিফিকেশন গুলোকে মিলাতে পারি না, সো এই ধরনের কিছু ঝামেলা আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি প্রথম যে সরকার ব্যবস্থাটা নিয়ে আমরা মানে আমরা এরপর এক্সাম্পলেরই হিসেবে আমরা কিছু গভর্নমেন্ট সিস্টেম সম্পর্কে জানবো। সো প্রথম যেটা সম্পর্কে জানবো হুইচ ইজ মোনার্কি, যদিও মোনার্কিটাকে বলে রাজতন্ত্র, এবং বাই এনি কেস আমাদের মনে হতে পারে এখন হয়তো মোনার্কি এক্সিস্ট করে না, সো দ্যাটস ওয়াই আমরা আসলে মোনার্কি এবং ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, এই দুটোকে হচ্ছে একসাথে মার্জ করে আমরা হচ্ছে স্টাডি করব এবং সেখানে আমরা দেখব যে মজার ব্যাপার এখানেই আপনারা এটা ফাইন্ড আউট করবে, স্টিল মোনার্কি এক্সিস্ট, স্টিল ডিক্টেটরশিপ এক্সিস্ট, এবং নট অনলি এ সিঙ্গেল কান্ট্রি। আমরা হয়তো বললেই ভাববো যে মেবি নর্থ কোরিয়াতেই একমাত্র ডিক্টেটরশিপ আছে, না, মোনার্কির নামে বা ডেমোক্রেসি নামে অনেক কান্ট্রিতে ডিক্টেটরশিপ চলছে, তো এগুলো নিয়ে আমরা স্টাডি করব। তো ডিক্টেটরশিপ, মোনার্কি কি, ডিক্টেটরশিপ কি, সেটা জানবো, দুটার মধ্যে কম্পারিজন দেখবো, দুটো ক্যারেক্টারিস্টিক দেখবো, পজিটিভ সাইড দেখবো, নেগেটিভ সাইড দেখবো, এন্ড হোয়াট দিস মোনার্কিজ এক্সিস্ট এটাও আমরা জানবো। এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের, ইনশাল্লাহ আমরা মিড যদি হয় মিড পর্যন্ত আমরা এইটুকু পড়বো, আমরা মিডে মোনার্কি পর্যন্ত যাই। মিডের পরে আমরা চলে যাব হচ্ছে ডেমোক্রেসি, আর একটা ফর্ম অফ গভর্নমেন্ট সম্পর্কে জানার জন্য, যে গভর্নমেন্ট কিভাবে রান হচ্ছে, ডেমোক্রেসিটা তখন দেখবো, যেটাকে আমরা আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলছি, সেটাতে আমরা হচ্ছে কি তখন যাব, ওখান থেকে আসবো। এই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা লং বললাম বিকজ এই চ্যাপ্টারের মানে পড়ার ওই যে বললাম যে বুঝতেই পারছেন অনেকগুলো পোর্শনে আমরা এখানে আসবো, মোনার্কি বা ডিক্টেটরশিপ নিয়ে যখন আলোচনা করব সেখানে আমাদের বেশ কিন্তু আমার সেখানে আলোচনার বহু মানে বড় একটা জায়গা এখানে কিন্তু আমার এখানে আছে। তো যেটাতে ছিলাম সেটাতে যাই, সেটা হচ্ছে কি আমরা ফর্মস অফ গভর্নমেন্টে আমি একটা ছোট স্লাইড বানাই, যেটা হচ্ছে কি আপনার গভর্নমেন্ট এন্ড গভর্নমেন্ট ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে করা। সো গভর্নমেন্ট কি আমরা জানি, কি গভর্নমেন্ট কে, যারা আমাকে কন্ট্রোল করছে, যে আমাকে কন্ট্রোল করছে। দেখেন আমি এখন চাইলেই, সাপোজ আমার ইচ্ছা হলো, কার কথা বলো, ধরেন ফারহানের উপর আমার অনেক রাগ হলো, আমি কি যে ফারহানকে যে মারতে পারবো? না ম্যাম। কোনো রাইট নাই আমার, কজ ওর ওই যে, কেন নাই, কে প্রোটেক্ট করবে? আরে আমার ইচ্ছা আছে আমি ফারহানকে মারবো, সিম্পল, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমার কারোর উপর রাগ হলো, আমি কি কাউকে যে আঘাত করতে পারবো, তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবো? পারবো না। বা ফারহানের বাসার সামনে যে কেউ ওকে কিছু বলে আসতে পারবো? পারবো না। যে বলছি কেন পারবো না, কে প্রোটেক্ট করছে? বিকজ এখানে এই যে বললাম আমার দেশে সিস্টেম আছে, কিছু হলেও রুলস এন্ড রেগুলেশন আছে, আমার কিছু রাইট আছে, রাইট টু সিকিউরিটি। আমি যদি আমার নামে ফারহানের মালাগা ম্যাডাম আমার মানহানি করছে, মানহানি মামলা দিয়ে দিই। তখন যেমন মাঝখানে এরকম হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের ভিসি ম্যাডাম, আমি তাকে অনেক পছন্দ করি, ফারজানা ম্যাডাম, বাংলাদেশের ফার্স্ট ফিমেল ভিসি, ওনার এগেনস্টে অনেক মানুষের এই যে যা না তা অনেক কথাবার্তা বললো। তো তখন ম্যাডাম বলেছে আমি মানহানির মামলা করব, তার এগেনস্টে উনি মানহানি মামলা করতে চেয়েছিলেন, তার রাইট আছে, কারণ তিনি তিনি হচ্ছেন গিয়ে মানে তার তার সম্মানহানি হচ্ছে এরকম কথা বলছে। তো মেইন কথা হচ্ছে গিয়ে যে সিস্টেম যেটা আমরা বুঝি, তো সিস্টেম ওয়াইজ আমি কিন্তু চাইলেও কাউকে হার্ট করতে পারবো না, কারোর সিকিউরিটিতে আমি হ্যাম্পার করতে পারবো না। তো এই যে আমাকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসছে বা আমাকে এই প্রোটেকশন গুলো কে দিচ্ছে? গভর্নমেন্ট। সো গভর্নমেন্টটাকে আমরা বলছি গভর্নমেন্ট ইজ এ সিস্টেম who will govern the community or the state or the community বলতে আমরা আসলে সিটিজেনদেরই বুঝেছি, কমিউনিটি or state or I can say all the citizen, ঠিক আছে? সো আমরা যদি গভর্নমেন্ট ওয়ার্ডটাকে ডিসেকশন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইট হ্যাজ টু পার্ট, ওয়ান ইজ গভর্ন, another one is মেন্ট, এরকম বোঝে। তো গভর্ন বলতে আসলে কন্ট্রোলটাকে বোঝায়, হ্যাঁ, আর মেন্ট বলতে একটা প্লেস, এরকম যে একটা প্লেসের উপর আমি যখন কন্ট্রোল করছি, আলটিমেট যে আমার যে কন্ট্রোল, এইটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট এই ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ডে যেটার সাথে কম্পেয়ার করছে, প্লেটো একটা শিপের সাথে আসলে কম্পেয়ার করেছিল গভর্নমেন্ট সিস্টেমটাকে। আমি এটার উপরে একটা ভিডিও ছিল, এটা হারিয়ে ফেলেছি, নাহলে আজকের ক্লাসে আমি এটা দেখাতাম। প্লেটো সেখানে বলছে, এরকম বলে যে গভর্নমেন্ট হচ্ছে একটা মাঝ সমুদ্রে একটা শিপ ধরেন আমি ছেড়ে দিয়েছি,
আমি আপনি যে কোনো কেউ কি যে শিপটা কন্ট্রোল করতে পারবো? ধরেন প্রচন্ড ঝড় হচ্ছে, আমাদের শিপ ডুবে যাচ্ছে, পারবো না। কিন্তু আমাদের কি লাগবে? লাগবে একজন দক্ষ সেইলার, যে কিনা মাস্তুলটা শক্ত হাতে ধরে শিপটাকে কন্ট্রোল করবে। ওই যে যে সেইলার যে মাস্তুলটা শক্ত হাতে ধরে শিপটাকে কন্ট্রোল করছে, তাকে আমরা গভর্নমেন্ট বলছি। আচ্ছা, একজন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। আচ্ছা ম্যাম, ভিডিওটা কি ম্যাম হচ্ছে প্লেটো শিপ অফ স্টেট মেটাফোর? হুম 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 হুম, এরকম। আমি খুঁজে পাচ্ছিলাম ওকে না, ম্যাম। আজকে হঠাৎ করে চট করে খুঁজেছি, হয়তো পাইনি, নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, ম্যাম এরকম আমি একটা লিংকটা শেয়ার করে দিতে পারি ম্যাম, ইউটিউবে পাওয়া গেছে একটা। শেয়ার ইয়া করে করেন দিতে তাহলে, ম্যাম। আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। মেসেঞ্জার গ্রুপে আছেন না? জি জি ম্যাম। আচ্ছা, আপনি শেয়ার করেন, তাহলে আমি এখনই ওটা হচ্ছে একটু প্লে করে দেখাবো। সো এখানে যেটা, আচ্ছা আপনার স্টপ শেয়ার দিলাম কেন, সরি। সো এখানে যেটা বলছিলাম যে, আচ্ছা শাকিন এটা শেয়ার করতে করতে আমরা একটু এটা বুঝে নিই। তো প্লেটো এটাকে আসলে হচ্ছে কি যেটা কম্পেয়ার করেছিল গভর্নমেন্টকে একটা শিপের সাথে, যে সে যে শিপটা, যেমন শিপটা ডাইরেকশন ছাড়া হচ্ছে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যেটাকে আমরা হচ্ছে আপনার যেটাকে আমরা হচ্ছে গিয়ে জানি না যে আমরা কোন দিকে যাব বা কিছু করব, কিন্তু ওই সময় যদি দক্ষ হাতে কেউ সেই শিপটার হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলটা নেয়, তখন কিন্তু আমার পক্ষে পসিবল সেই কন্ট্রোলটাকে হচ্ছে গিয়ে হাবিব আপনি শেয়ার করেছেন, এই তো? ইয়েস ম্যাম, শেয়ার করেছি। আচ্ছা, সো সেই শিপটার কিন্তু কন্ট্রোলটা নেওয়া আমাদের পক্ষে পসিবল। আমরা চাইলে সেই শিপ মানে সেই শিপটা যিনি কন্ট্রোল নিচ্ছেন, সেখান থেকে কিন্তু আমাদের পক্ষে পসিবল যে সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার একটা যেটাকে বলা যায় যে একটা ডাইরেকশনে পৌঁছানো, অর্থাৎ আমি একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছি বা একটা কিছুতে যেতে যাচ্ছি, সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব। সো এটাই হচ্ছে গিয়ে উনি কনসেপ্টটা দিয়েছিলেন, এবং এই কনসেপ্টের সাথে স্টিল না আমরা গভর্নমেন্ট বলতে কিন্তু এই যে বলছি যে ওনারা ফিলোসফার ছিল, এবং ওনাদেরকে আমরা হচ্ছে কি রেসপেক্ট করি এই কারণেই যে জ্ঞান বিজ্ঞানের যে চর্চাগুলো তারা, সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি। সো স্টিল নাও কিন্তু আমরা হচ্ছে কি তাদের এই কনসেপ্টটাতেই আমরা হচ্ছে এগ্রি করি। সো উনি যে এরকম বলছে যে গভর্নমেন্ট একটা শিপ, যে শিপটা হচ্ছে গিয়ে আমরা চলবো, স্টেটটাকে হচ্ছে গিয়ে একটা শিপের সাথে কম্পেয়ার করেছে, সেখানে আমরা যাচ্ছি। সো আমরা কিন্তু সেটাতেই আসছি। তো এটার উপরে আমি একটা ভিডিও, যে বললাম যেহেতু হাবিব আমাদের সাথে এটা শেয়ার করেছে, আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদের সাথে দেখাতে চাই। একটু আমরা ভিডিওটা দেখে আসি। আচ্ছা, আমি একটু আগে ক্রস চেক করার জন্য একটু, This is a very famous metaphor for the আপনারা কি state. ইয়া শুনতে পাচ্ছেন, মানে শব্দ শুনতে ইয়েস পাচ্ছেন? ম্যাম। আচ্ছা, ইয়েস তাহলে ম্যাম, আমি এটা শুনতে একটু পাচ্ছি। ফুল জি ম্যাম। স্ক্রিনে দিই। ম্যাম এটার থেকে আরেকটা দিয়েছেন, ওটাতে একটু অ্যানিমেশন করে দেখাইছে। আর একটা দিয়েছেন? এটা তো ম্যাম, হ্যাঁ ম্যাম, এটা তো জাস্ট থিওরি বা হচ্ছে মানে একটা আলোচনা করতেছে ম্যাম, ওটা একদম অ্যানিমেশন দিয়ে বোঝাচ্ছে। আরেকটা শেয়ার করছি। আচ্ছা, আমি একটু দেখে নিই, তারপরে আসছি। তাহলে অ্যানিমেশন দিয়ে শেয়ার করেছে, এটা পরেরটা ভিডিওটা দিয়ে এটাতে ছিল। আচ্ছা ঠিক আছে, এটা একটু আমি দেখে নিই, দেখে বলছি যে এটা কিনা সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা 1 মিনিট 30 সেকেন্ডের না? জি ম্যাম, 1 মিনিট 30 ইয়েস ম্যাম, সেকেন্ড। ইয়েস ম্যাম। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট্ট একটা ভিডিও, মানে এটা তো 3 মিনিটে দেখলাম আমি, ওটাই মানে আমি ভিডিওটার নেম ভুলে গিয়েছিলাম, আমার এটাই হচ্ছে প্রবলেম। তো খুঁজে পাচ্ছি না, পরে আমার যেটুকু মনে ছিল ভিডিওটা ছিল 1 মিনিট 30 সেকেন্ডের। আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখবো। Plato's philosopher kings. If you were out at sea in a ship, would you A, take a vote on how to steer the ship, or B, try and find out if there was someone on board who knew how to do it? If you chose B, then presumably you agree that expertise is useful in these situations. You don't want amateurs taking guesses when it's a matter of life and death. Far better to have someone who can navigate you back to port, avoiding the rocks. Well, what about when steering the great ship of state? Taking a vote on which way to go would be far less effective than finding someone who knew what they were doing to be a leader. That's what Plato argued in Book 6 of his Republic. He had a very low view of democracy as a process of incitement. আচ্ছা, আমি একটু এটার ইয়াটা, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এক্সেন্ট একটু ডিফিকাল্ট, অনেকে বুঝতে পারছে না, এই জন্য আমি ইয়াটা অন করে দিলাম। What to do. Even voting in a leader would be risky. Voters are easily swayed by irrelevant features, such as a candidate's looks. They don't realize that routing is a skill, just like navigation.
The experts Plato wanted at the helm of the ship of state were, surprisingly, specially trained philosophers, philosopher kings or philosopher queens, chosen because they were incorruptible and had a deeper knowledge of reality than other people. An idea that only a philosopher could have come up with. আচ্ছা, এটা আরেকবার দেখাই, বিকজ এটা যেহেতু সাবটাইটেলটা আমি অন করি নাই, আমার মনে হচ্ছে যে অনেকে হয়তো বুঝতে পারছেন না। Plato's philosopher kings. If you were out at sea in a ship, would you A, take a vote on how to steer the ship, or B, try and find out if there was someone on board who knew how to do it? If you chose B, then presumably you agree that expertise is useful in these situations. You don't want amateurs taking guesses when it's a matter of life and death. Far better to have someone who can navigate you back to port, avoiding the rocks. Well, what about when steering the great ship of state? Taking a vote on which way to go would be far less effective than finding someone who knew what they were doing to be your leader. That's what Plato argued in Book 6 of his Republic. He had a very low view of democracy as a process for deciding what to do. Even voting in a leader would be risky because voters are easily swayed by irrelevant features, such as a candidate's looks. They don't realize that ruling is a skill, just like navigation. The experts Plato wanted at the helm of the ship of state were, surprisingly, specially trained philosophers, philosopher kings or philosopher queens, chosen because they were incorruptible and had a deeper knowledge of reality than other people. An idea that only a philosopher could have come up with. সো এখানে আসলে যেটা হয়েছে, এখানে একটু অলরেডি এটা দিয়ে দিয়েছে, আমরা যখন হচ্ছে এখনই ক্লাসিফিকেশনটাও করব, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে প্লেটো যখন তার বুক যে 6 যেটা রিপাবলিক যেটা লিখে, ওখানে আসলে সে এই কনসেপ্টটা দিয়ে দেয় যে উনি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে অনেক কিছু বলেন। প্লেটোর পরে প্লেটোর থেকে তো হচ্ছে গিয়ে তার শীর্ষ হচ্ছে সক্রেটিস, সক্রেটিস থেকে অ্যারিস্টটল আসে, এইভাবে আসলে আস্তে আস্তে আমরা যে আইডিয়াস গুলো পাচ্ছি সেটা। তাদের মধ্যে কমন একটা ইয়া ছিল যে তারা হচ্ছেন ডেমোক্রেসিটাকে পছন্দ করতেন না। মানে আমরা এখন যেটাকে বুঝি যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা চাবে সেইটাই হবে, এরকম কনসেপ্ট থেকে তো ডেমোক্রেসি আসে। ওনারা কেউই ডেমোক্রেসিটা পছন্দ করতেন না। সো ডেমোক্রেসিটা পছন্দ না করার পিছনে অনেক যুক্তি দেখিয়েছেন। এই যুক্তিটা দেখাতে গিয়ে ওনারা এটা দেখালেন যে শিপ অফ স্টেট, মানে এই যে যেটাকে বলছিলাম যে একটা স্টেটকে তারা শিপের সাথে হচ্ছে গিয়ে কম্পেয়ার করেছেন, যেখানে তারা বোঝাতে চেয়েছেন, এই দেখেন ছবিটাও অনেকটা এরকম, তো তারা এখানে বোঝাতে চেয়েছেন যে একটা স্টেটকে যদি আমি চালাতে যাই, সেটাকে যদি একটা শিপের সাথে আমি কম্পেয়ার করি, এখন এই শিপটা চালাবে কে? শিপটা চালাতে গেলে অবভিয়াসলি আমাকে যখন বড় বড় ওয়েভ আসবে সেটার এগেনস্টে যেতে হবে, হিডেন যে রক গুলো আছে আমার সমুদ্রে, সেটা থেকে অ্যাভয়েড করে আমাকে হচ্ছে কি পৌঁছাতে হবে। দেন হচ্ছে কি এমন মানে আমার নেভিগেশন স্কিল থাকতে হবে, এছাড়া কিন্তু আমি আসলে শিপ চালাতে পারবো না। এখন যদি আমি একটা দেশকেও কিন্তু এইভাবে, যে একটা দেশকে প্রপার ওয়েতে ডাইরেকশনে চালাতে গেলে আমার কিন্তু কিছু অবভিয়াসলি আই নিড সাম এক্সপার্টিস। আমি শুধু যে আমি নলেজেবল হলাম বা আমি হচ্ছে গিয়ে আমি বোন আমার ফ্যামিলি পলিটিক্স করে বলে আমি চলে আসলাম, এটা না, আমার মধ্যে কিছু স্পেসিফিক এক্সপার্টিস থাকতে হবে। সো ওনাদের আর্গুমেন্ট এরকম ছিল যে একটা শিপ, যেমন আমরা হচ্ছে কি শিপে উঠে গেলাম, উঠে কিন্তু আমরা এরকম করি না যে আমরা যে কে শিপটা হচ্ছে কি নেভিগেট করতে যাচ্ছে এরকম ভাবে যেমন আমরা চাই না, তেমনি হচ্ছে গিয়ে আমরা কিন্তু কে নেভিগেট করছে এটা যেমন আমরা চাই না, তেমনি আমরা কিন্তু এইভাবেও চাই না যে কে হচ্ছে মানে এভাবে চাই না। তার থেকে আমরা যেটা করি যে দক্ষ একজন সেইলারের হাতে কিন্তু আমরা এই আপনার ইয়াটা তুলে দিই। তো ঠিক একই ভাবে আমরা যদি হচ্ছে গিয়ে সেইলার পার্সপেক্টিভে সেইলারের হাতে তুলে দিচ্ছি, ঠিক একই ভাবে যদি আমরা একটা দেশের ক্ষমতা বলি, তাহলে সেখানে কেন আমি ওনাদের যুক্তিটা বলছি, কেন আমি ডেমোক্রেটিক ওয়েতে যাব যে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিবে তাকে আমি ক্ষমতায় নিয়ে আসবো, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দেখবো, এটা পরের চ্যাপ্টারে আসবে। সো সেখানে আমরা এরকমই দেখবো যে কেন সংখ্যাগরিষ্ঠ মানুষ একজনকে ভোট দিবে, আমি তাকে আমার লিডার হিসেবে নিয়ে নিবো। কারণ এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি, কারণ আমরা অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্সড হই, আমার বাবা মা দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারে, ফ্যামিলি মেম্বারদের দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারে, পারিপার্শ্বিকতার সাথে ইনফ্লুয়েন্সড হতে পারে। সো সেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে দেখা যাচ্ছে যে আমি রং পার্সনকে চুজ করে ফেলতে পারি, যে কিনা আমার এই দেশটাকে বা এই শিপটাকে চালানোর জন্য যোগ্যতাই রাখে না। সো আমার আসলে কি উচিত, এমন একজন ফিলোসফারকে খুঁজে বের করা উচিত, ওই যে তখন ওই সময় যারা
নলেজেবল হতো তাদেরকে ফিলোসফার বলতো। এই যে ফিলোসফার কিং এই কথাটা কিন্তু এখান থেকে আসছে। সো এমন একজনকে ফিলোসফারকে খুঁজে বের করা উচিত হু হ্যাজ দ্য নলেজ টু হাউ টু কন্ট্রোল দ্যাট কান্ট্রি ইন এ গুড ওয়ে। তাকে ওই শিপের হ্যান্ডেলিংটা দিতে হবে, নট ইন ডেমোক্রেটিক ওয়ে যে কে ভোট দিল কে দিল না, ভোটিং এর উপরে বেসিস করে আমি একজনকে দাঁড় করাই দিলাম, এটা না। সো এইটাই হচ্ছে যে কনসেপ্টটা ছিল। আচ্ছা, এখান থেকে যেহেতু আর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা একটু বড়, কিন্তু আমার মনে হয় ওটাও একটু দেখে আসে, তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। দেন আমি হ্যান্ড রেজ গুলো দেখেছি, আমি একটু পরে নিব, আগে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আসবো। তো আমরা আবার একটু দেখে নিই। এটাই হচ্ছে না কেন? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি দেখতে পাচ্ছি না। দিস ইজ দ্য প্রবলেম। জুম আর এই সবকিছু একসাথে মেনটেন করা খুব ডিফিকাল্ট। আমি সেকেন্ড ভিডিওটা আমরা একটু দেখে আসি। এটা আমি হয়তো ফুল স্ক্রিন দিচ্ছি না বিকজ আমার কন্ট্রোলিং এ তখন প্রবলেম হচ্ছে। A ship has a pilot. The Greek word for pilot is gubernates. It's the root of our word government. Pilot steers the ship, is in charge of the ship. In Socrates' story, which is meant to illustrate the real world of actual politics, the city, the polis, is like a ship, and the ship is owned by a rather ignorant man who knows nothing of seamanship. Now, as a result of this, the sailors on the ship are left to their own devices, and they fight among themselves to see who will gain control of the rudder and therefore become the pilot of the ship. The sailor who wins this competition, the competition against other sailors, becomes the pilot. The real thrust of the parable is that that person who is good at winning the competition to gain the rudder of the ship and become the pilot knows nothing about seamanship. The true pilot, that's a phrase you'll find at 489A, the person who is genuinely knowledgeable about how to steer a ship, is both unconcerned with the other sailors and the competition against the other sailors to win control of the ship, as well as pretty incompetent when it comes to that particular competition. This is for a very straightforward reason, especially if we try to put ourselves back in time and remember what it took to be a pilot in the ancient world to navigate a ship. One of the key features was keeping your eyes on the stars, because in the absence of modern equipment, the only way to gain true direction is using the stars, finding the North Star. The other great information that's given to the true pilot from the sky concerns weather. Is there a storm coming? Which way will the wind blow? These are the real ingredients of seamanship. So, in a really very beautiful visual image, I think, you can imagine the true pilot looking upward to the sky, looking at the stars at night, looking at the clouds during the day. That's what's required to be a true pilot. But if his gaze is upward, his gaze is precisely not horizontal, so he's not looking at the other sailors. The other sailors are looking at each other because what they want to do is gain control of the ship. So the difference, again, evoking this visual image, is between the truly knowledgeable person who looks upwards versus the politically competitive person. সো আসলে মেইন যে কনসেপ্টটা আমাদের দরকার ছিল, যে একই কথা কিন্তু বলে যাচ্ছেন যে আমাদের একজন নলেজেবল পারসন দরকার, নলেজেবল পারসন যে কিনা, যাকে আমরা ফিলোসফার বলছি, হু নো হাউ টু কন্ট্রোল দ্য কান্ট্রি,
তাকে ক্ষমতায় নিয়ে আসা উচিত, তাকে গভর্নমেন্ট হিসেবে সিলেক্ট করা উচিত, নট চুজিং এ র্যান্ডম পারসন এ বি সি, যে ক্ষমতায় দাঁড়ালো, সরি ইলেকশনে দাঁড়ালো, তাকে আমি ভোট দিলাম, সে ক্ষমতায় চলে আসলো। তার থেকে যদি আমরা খুঁজে বের করে নলেজেবল পারসনকে ক্ষমতায় আরোহণ করাই, তাদের কনসেপ্ট এরকম ছিল, সেই ক্ষেত্রে দ্যাট উড বি এ গুড ডিসিশন ফর আস, ফর আওয়ার ইকোনমি। আচ্ছা, হ্যান্ড রেজ করেছিলেন, আমি হ্যান্ড রেজটা মিস করেছি, হাবিব কি কিছু বলতে চাচ্ছিলেন? না ম্যাম, থাকে এখন দরকার নেই। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা হচ্ছে তাহলে তো গভর্নমেন্ট সম্পর্কে জানলাম। গভর্নমেন্টের 3টা অর্গান আছে, যেটা আমরা স্টেটে অলরেডি পড়ে আসছি, এলিমেন্ট অফ স্টেট, ওখানে আমাদের পড়ে আসছিলাম 3টা অর্গান ছিল। আবার একটু রিপিট করছি, ওটা ওখানেরই পড়া, এটা জাস্ট আমি এই চ্যাপ্টারের সাথেও রিলেটেড বলে দিচ্ছি। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। গভর্নমেন্টের সবসময় 3টা পার্ট হবে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। লেজিসলেচার পার্টটা যেটা হয়, তাদের কাজ হচ্ছে গিয়ে ল মেক করা, দে উইল মেক দ্য ল, এবং নতুন ল বা কনস্টিটিউশনে কোনো চেঞ্জেস আনতে হলে এই লেজিসলেচার পার্টটা যারা আছেন তারা করতে পারে। সো এই পার্টের মধ্যে বাংলাদেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশে যে 300 পার্লামেন্টারি মেম্বার আছে, দে আর ডিরেক্টলি আন্ডার দ্য লেজিসলেচার পার্ট। দেন এক্সিকিউটিভ, যারা হচ্ছেন গিয়ে এই যে রুলস এন্ড রেগুলেশন গুলো মেক হচ্ছে লেজিসলেচার পার্টে, দে উইল এক্সারসাইজ দোজ। ঠিক আছে, সো এক্সিকিউটিভ পার্টের মধ্যে হচ্ছে কি তারা আছেন, আমি এখানে ম্যাজিস্ট্রেটদের কথা বলতে পারি, বা বাংলাদেশের গভর্নমেন্টের আন্ডারে যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আমি বলতে পারি তারা এই এক্সিকিউটিভ পার্টের মধ্যে পড়ে। এন্ড জুডিশিয়ারি হচ্ছে ইফ উই ব্রেক দ্য লস, তখন আমাদের যে শাস্তি প্রদান যারা করবে, গভর্নমেন্টের যে পোর্শন, তারা এই জুডিশিয়ারি পার্টের মধ্যে পড়ে। তো এবার চলে যাই, প্রথমে একটা ক্লাসিফিকেশন, আমরা একদম ওল্ড ক্লাসিফিকেশন, এটা হচ্ছে প্লেটোর কনসেপ্ট ছিল, প্লেটো থেকে সক্রেটিস, সক্রেটিস থেকে অ্যারিস্টটল, এভাবে হচ্ছে গিয়ে আমাদের কাছে আসে। সো অ্যারিস্টটল আসে, যেহেতু তাকে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয়, সো তার এই ক্লাসিফিকেশনটা আমরা একসেপ্ট করি। সো অ্যাকর্ডিং হিজ ক্লাসিফিকেশন বেসড অন 2 প্রিন্সিপাল। দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ, আমরা ক্লাসিফিকেশনটা ওনারটা এখনই দেখবো। ওনার ফার্স্ট প্রিন্সিপালটা ছিল হচ্ছে কি দ্য নাম্বার অফ পিপল হু এক্সারসাইজ সুপ্রিম পাওয়ার, অর্থাৎ যে অ্যাবসলিউট যে পাওয়ার যেটা থাকে, মানে ক্ষমতা যেটা বুঝি আমরা, এই ক্ষমতাটা কার হাতে থাকবে সেটা হচ্ছে একটা পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট ওয়াজ দ্য এন্ড they seek to serve self interest or benefit to the society, that means the end রেজাল্টটা কি হবে, যে দিন শেষে কি আমি নিজের জন্য কাজ করছি না সোসাইটি বেনিফিটস এর জন্য কাজ করছি, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা ছিল, সেখান থেকে আমরা আসছি। আচ্ছা, হঠাৎ করে স্টুডেন্ট নাম্বার ডিক্লাইন করলো কেন? ভেরি ব্যাড। আচ্ছা, সো এটা হচ্ছে কি সেকেন্ড রিজনটা ছিল। এখন একটা রেকর্ড রুম অ্যাক্টিভিটিস দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে, তখন হচ্ছে গিয়ে ক্লাস থেকে বের হয়ে যাবে। আচ্ছা, সো এইটা, ক্লাসিফিকেশনটা আরেকবার বুঝাইলে ভালো হইতো, পুরোপুরি আচ্ছা বুঝি। আচ্ছা, ক্লাসিফিকেশনটা হচ্ছে কি 2টা প্রিন্সিপালের উপর বেসিস করে অ্যারিস্টটল এই ক্লাসিফিকেশনটা দেন। একটা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল হু উইল এক্সারসাইজ দ্য পাওয়ার, কতজন মানুষ এই ক্ষমতাটা মানে যে মানে চূড়ান্ত ক্ষমতা যেটাকে বলা হয়, ঠিক আছে, এই যে চূড়ান্ত ক্ষমতা যেটাকে বলা হয়, সেই চূড়ান্ত ক্ষমতাটা বা যে আমাদের সভরিনিটি যেটাকে আমরা বলি, সেই সভরিনিটিটা মেনটেন করার জন্য এই ক্ষমতাটা কতজন এক্সারসাইজ করছে, সেটা হচ্ছে গিয়ে একটা প্রিন্সিপাল ছিল। and the second principle is the end result, that means the end, what are they seek for, self interest or community interest, অর্থাৎ আমি ক্ষমতা আরোহণ করলাম, ক্ষমতা আরোহণ করার পরে আমার অ্যাক্টিভিটিসটা কি হবে, যে আমি কি নিজের জন্য কাজ করব না হচ্ছে দেশের জন্য কাজ করব, মানে নিজের পকেটে টাকা গুছিয়ে ঢুকাবো নাকি দেশের ডেভেলপমেন্টের জন্য যাব। সো এই 2টা বেসিসে এখানে একটা টেবিল আমরা দেখতে পাবো, সেম টেবিল, ওইটাও আমার স্লাইডেও আছে। তো আমরা এই টেবিলটার হচ্ছে গিয়ে এখানে রো যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট রোটা, এই রোটাতে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড প্রিন্সিপালটা মেনশন করছে, দ্যাট মিন্স দ্য এন্ড রেজাল্ট হোয়াট উই সিক ফর। আচ্ছা, যদি আমরা সেলফ ইন্টারেস্টে কাজ না করি, অর্থাৎ সোসাইটি ইন্টারেস্টে কাজ করি, এটাকে আমরা নর্মাল টার্ম বলছি, অর্থাৎ নর্মালি এটাই হওয়া উচিত, আমরা সোসাইটি ইন্টারেস্টে কাজ করব। এন্ড প্রিভেন্টেড বা ডেভিয়েটেড, অনেক জায়গায় এই 2টা নাম আসে, প্রিভেন্টেড, ডেভিয়েটেড ফর্মে আমরা বলছি যেখানে আমরা সেলফ ইন্টারেস্টে কাজ করছি। আচ্ছা হাবিব বলেন।
ম্যাম ওই সময় হ্যান্ড রেঞ্জ করেছিলাম ম্যাম, আমার একটু লিভ নিতে হবে, একটা প্রোগ্রাম আছে তো আচ্ছা আমাদের ওই আচ্ছা ঠিক আছে জিপিএস এ ঠিক ম্যাম, আছে আমার ওখানে ঠিক আছে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে। সো নর্মালি যেটা ছিল, যেটা নর্মাল ফর্মে আসে, আমিও ছেড়ে দিব, আমার ক্লাস টাইম অলরেডি এন্ড, আমি জাস্ট এই টেবিলটা বুঝিয়ে ছেড়ে দিব। আর প্রিভেন্টেড ফর্মে হচ্ছে কি আমরা যেটা দেখছিলাম যে যেটা ডেভিয়েট করছে, যে আমি সেলফ ইন্টারেস্টে যাচ্ছি না। আর এই কলামটাতে ফার্স্ট কলামে যেটা দেখাচ্ছে যে নাম্বার অফ পিপল হু উইল এক্সারসাইজ দ্য সুপ্রিম পাওয়ার। সো লাইক রুল বাই ওয়ান মানে একজন এক্সারসাইজ করছে, রুল বাই ফিউ মানে অল্প কিছু জন, এখানে 2 থেকে 10 জন এরকম একটা সংখ্যা বুঝে, এন্ড রুল বাই মেনি মানে অনেক মানুষ এখানে ক্ষমতায় আসছে। আচ্ছা যেহেতু আমার ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমি ছেড়ে দিই, আপনাদের একটা প্রোগ্রাম আছে অ্যাজ ফার আই নো। সো ওখানে জয়েন করে নেক্সট ক্লাসে আমাদের ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট শুরু হওয়ার আগে আমি হয়তো কিছুক্ষণ এই টেবিলটা নিয়ে একটু আলোচনা করবো, তারপর আমাদের ক্লাস টেস্টটা শুরু করবো। শুরুতেই একদম এক্সাম শুরু হয়ে যাবে না, এভাবে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, জি ম্যাম, আজান দিচ্ছে, ওকে, যারা ফ্রি থাকবেন নামাজ পড়ে দিবেন। ইনশাআল্লাহ ম্যাম। অবশ্যই ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।